লেটস গো, আমরা ক্লাস স্টার্ট করি। ওকে, তো চলো। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখি যে ভাব প্রকাশের ভিত্তিতে আমাদের যে ক্রিয়াপদ আছে এটা সাধারণত দুই ধরনের। তাহলে ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ কয় ধরনের? দুই ধরনের। ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ কয় ধরনের বলো? দুই ধরনের। ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ কয় ধরনের? যদি পরীক্ষা প্রশ্ন আসে উত্তর কি করবা? ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ দুই ধরনের। তাহলে চলো আমরা একটু দেখি সেই দুই ধরনের ক্রিয়াপদ কি কি। নাম্বার 1 একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। নাম্বার 1 কি ক্রিয়া? প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এক নাম্বার কি? সমাপিকা ক্রিয়া। এক নাম্বার সমাপিকা ক্রিয়া। ওকে, সমাপিকা ক্রিয়া। এরপর দুই নাম্বার হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? এক নাম্বার সমাপিকা ক্রিয়া, দুই নাম্বার কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। এক নাম্বার সমাপিকা ক্রিয়া, দুই নাম্বার অসমাপিকা ক্রিয়া। আচ্ছা বলো তো সমাপিকা ক্রিয়া মানে কি? বলো, সমাপিকা ক্রিয়া মানে কি? যেটা দ্বারা মনের ভাব শেষ, যেটা দ্বারা মনের ভাব ক্লোজড, শেষ হয়ে যায়, সেটাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি খাবো, আরেকটা বললাম খেয়ে। আচ্ছা বলো তো কোন ক্রিয়াটা দিয়ে কখনোই মনের ভাব শেষ করা যায় না? বলো, ধরো আমি বললাম আমি ভাত খেয়ে, আমি নাস্তা খেয়ে। এবার বলো খেয়ে ক্রিয়া দিয়ে কি মনের ভাব শেষ করা যায়? খেয়ে ক্রিয়া দ্বারা কি মনের ভাব শেষ করা যায়? যায় না। যায়? বলো যায় না। আবার খেয়াল করে দেখো, যখন আমি বললাম যে আমি ভাত খাবো, এই খাবো ক্রিয়া দিয়ে কিন্তু মনের ভাব শেষ করা যায়। তো আমাকে বলা হলো তুমি কি ভাত খাবে, আমি বললাম যে খাবো। আমাকে বলা হলো তুমি কি ভাত খাবে, তো আমি বললাম যে খাবো। দেখো এই খাবো ক্রিয়া দিয়ে মনের ভাব শেষ হয়। তার মানে কি বলো, খাবো হচ্ছে সমাপিকা ক্রিয়া। কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। আর খেয়ে এটা হচ্ছে কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা আর অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য আশা করি তোমাদের ক্লিয়ার। বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, এবার খেয়াল করে দেখো, এই যে আমরা যদি আরেকটা উদাহরণ দিই, তাহলে বলো তো, আমি একটা উদাহরণ বলতে, বলো এটা কোন ক্রিয়া? বলতে এক নাম্বার। দুই নাম্বার আমি লিখলাম যে বলেছে, এটা কোন ক্রিয়া? বলো এই দুইটা ক্রিয়া বলো, এই দুইটা ক্রিয়ার ভিতরে কোনটা অসমাপিকা ক্রিয়া, কোনটা সমাপিকা ক্রিয়া? বলো, বলতে পারবা? কোনটা অসমাপিকা ক্রিয়া আর কোনটা সমাপিকা ক্রিয়া বলতে পারবা তোমরা? তাহলে ভাই খেয়াল করে দেখো, এই যে যখন আমরা বলবো বলতে, এই বলতে ক্রিয়া দিয়ে কখনোই মনের ভাব শেষ হয় না। বলতে ক্রিয়া দিয়ে কখনোই মনের ভাব শেষ করা যায় না। যেহেতু এটা দিয়ে মনের ভাব শেষ করা যায় না, তার মানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন খেয়াল করো, আমি যদি সংক্ষেপে যদি আমাকে কথা বলতে, এটা পর্যন্ত শেষ, তার মানে কি এটা দিয়ে মনের ভাব শেষ করা যায় না। আবার দেখো আমি বললাম সে বলেছে, কথা বলেছে, যাই বলো এটা দিয়ে মনের ভাব শেষ হয়। তাহলে এইটাকে আমরা বলি কি? এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এটাকে আমরা কি বলি? সমাপিকা ক্রিয়া। কথা ক্লিয়ার? এখন এই যে খেয়াল করে দেখো, এই যে সমাপিকা অসমাপিকা ক্রিয়া, এই ক্রিয়াটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারবো। সেই জিনিসটা কি? যদি কখনো দেখো যে প্রথম যে পদ এটা থাকে, প্রথম ক্রিয়াটা থাকে অসমাপিকা ক্রিয়া, এই অসমাপিকা ক্রিয়ার পরে যদি থাকে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়ার পরে যদি থাকে সমাপিকা ক্রিয়া, তাহলে এই ক্রিয়াটাকে বলে, এই ক্রিয়াটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। কি বলে? যৌগিক ক্রিয়া। যেমন একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবা। ধরো আমি বললাম যে, খেয়াল করো, লিখলাম সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো। এবার বলো বেজে কি অসমাপিকা না সমাপিকা ক্রিয়া? সাইরেন বেজে উঠলো, বলো বেজে এটা কি অসমাপিকা ক্রিয়া না সমাপিকা ক্রিয়া? বলতে পারবা? তাহলে দেখো এই যে বেজে, এটা কিন্তু কি ক্রিয়া? বলো, বেজেটা কোন ক্রিয়া? বেজেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর উঠলো কোন ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে দেখো এখানে যে বেজে উঠলো যেটাকে আমরা বলছি, এটাকে কি বলে? বলো এটা হচ্ছে আমাদের কোন ক্রিয়া? বলো এটাকে বলো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন এই যে আমরা বলি যে আমাকে যেতে হবে, খেয়াল করে দেখো, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এখন দেখো এই যে আমাকে যেতে হবে, যেতে অসমাপিকা ক্রিয়া, হবে সমাপিকা ক্রিয়া। যেতে এটা হচ্ছে কি ক্রিয়া? অসমাপিকা ক্রিয়া, হবে হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া মিলে কি হয়? যৌগিক। এমন যৌগিক ক্রিয়াকে আমরা বাস্তবে কম ব্যবহার করি। এই জায়গায় আমরা বললাম এসে পড়লাম, গিয়ে খাবো, বলতে হবে, জানতে হবে, জানাতে হবে, এই সবগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়া হইতে হলে সবসময় কি লাগে? দুইটা ক্রিয়া লাগে, দুইটা ক্রিয়া লাগে। আর দুইটা ক্রিয়া খালি হইলেই হবে না, ওইটা কি হওয়া লাগবে? বলো যৌগিক ক্রিয়া হইতে হইলে একটা অসমাপিকা ক্রিয়া, এরপর সমাপিকা ক্রিয়া। তাহলে বলো তো যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা কি বোঝা গেছে তোমাদের?
ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা দেখি কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে আমরা আরো 3 ভাগে ভাগ করতে পারি। তার আগে আমাদেরকে জানতে হবে কর্ম কি। সাধারণত আমরা বাক্যের ক্রিয়াকে আমরা যদি কি অথবা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি ক্রিয়া, বলো? বাক্যের ক্রিয়াকে আমরা যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, বা বাক্যের ক্রিয়াকে আমরা যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, ওইটাকে বলো, ওইটা হচ্ছে কর্ম। বুঝছো? ক্লাস কখন শুরু হলো? এতক্ষণ ধরে অপেক্ষা করলাম, কি করছো? এখন বাজে কয়টা? 10টা 16। এতক্ষণ ধরে অপেক্ষা করছো, ক্লাস হইতেছে তুমি জানোই না। এরকম ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে যাবে, তুমি জানবাই না, টেরি পাবা না। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে আমার, খেয়াল করো আমি বললাম যে আমার, হ্যাঁ একটু ভালো করে বুঝো, বাক্যগুলো ভালো করে বুঝো, তাহলে খেয়াল করো, আমি বললাম যে আমাকে ফুল দাও, আমাকে, বা এটা না বলে বললাম যে ধরো আরো সহজ উদাহরণ বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বললাম যে রহিম রহিম জামা পরেছে, রহিম জামা পরেছে। এখন খেয়াল করে দেখো, এই যে পরেছে, এই ক্রিয়াটাকে প্রশ্ন করো, কি পরেছে? কি পরেছে? জামা পরেছে। তাহলে জামাটা হচ্ছে কর্ম, জামাটা কি কর্ম। একটু পর্যন্ত বুঝতে পারছো? এখন এই যে কর্মের ভিত্তিতে আমরা ক্রিয়াপদকে ভাগ করতে পারি 3 ভাবে। একটা হচ্ছে সকর্মক, একটা কি সকর্মক ক্রিয়া, আরেকটা কি একটা সকর্মক ক্রিয়া, 2 নাম্বার অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, 3 নাম্বার কি দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা, এতটুকু কি বোঝা যায় বলো তো? আচ্ছা ধরো আমি যদি বলি সকর্মক ক্রিয়া, তাহলে বলো সকর্মক ক্রিয়া মানে এখানে কয়টা কর্ম থাকবে বলো তো? একটা কর্ম। কর্ম কয়টা? একটা। অকর্মক ক্রিয়া মানে কি? এখানে কোনো কর্মই থাকবে না, অকর্ম। মানুষ বলো না অকর্মণ্য, মানে তার ভিতরে কোনো কর্ম নাই, আকাম্যে মানে যার কোনো কাম নাই। এরপর দেখো দ্বিকর্মক মানে কি? যেখানে কর্ম থাকবে 2টা। তাহলে সকর্মক একটা, অকর্মক থাকবেই না, দ্বিকর্মক হচ্ছে 2টা থাকবে। আচ্ছা তাহলে চলো আমরা উদাহরণ দিই। যেমন খেয়াল করো, ধরো আমি যদি বলি, খুব ভালো করে বুঝো, আমি যদি বলি যে আমরা আমরা চাঁদ দেখি, আমরা চাঁদ দেখি, তাহলে দেখো তো এখানে কর্ম কয়টা? একটা। কি দেখি? চাঁদ। এই যে দেখো একটা কর্ম। তাহলে এই যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা হচ্ছে সকর্মক ক্রিয়া, কারণ এই ক্রিয়ার একটা কর্ম আছে, এই ক্রিয়ার কি আছে? একটা কর্ম আছে। বুঝছো? আর অকর্ম কি? যেখানে কোনো ক্রিয়া নাই। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে আমরা আমরা ছাদে বসে আছি, বা আমরা ছাদে আছি। এখন দেখো কি আছি প্রশ্ন করো, আসিকে প্রশ্ন করো, কি আছি? উত্তর আছে? কি আছি এটার উত্তর কি আছে? নাই। কাকে আছি এটার উত্তর আছে? নাই। তাহলে কি আছে উত্তর নাই, কাকে আছে উত্তর নাই। তাহলে এই এই যে আসি ক্রিয়া, এটার কোনো কর্মই নাই। তার মানে এই যে আসি ক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে কি? অকর্মক। এবার আসো দ্বিকর্মক। দ্বিকর্মক যেমন খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি যে মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে কি দেখায়? মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে কি দেখায়? চাঁদ দেখায়। তাহলে খেয়াল করে দেখো, কি দেখায়? চাঁদ। কাকে দেখায়? শিশুকে। দেখো এখানে কর্ম 2টাই, যে কি বা কাকে দিয়ে। তাহলে কি দেখায়? চাঁদ। কাকে দেখায়? শিশুকে। তাহলে এখানে 2টা কর্ম। তার মানে এই যে দেখাই ক্রিয়াটা আছে, এটা হচ্ছে কি? দ্বিকর্মক ক্রিয়া। অর্থাৎ এই এই ক্রিয়ার কর্ম হচ্ছে 2টা, এই জন্য এটা হচ্ছে দ্বিকর্মক। এবার ভাইয়া একযোগে সবাই আমাকে বলো, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো তো? বুঝছো? আচ্ছা এরপর চলো আমরা দেখি, এরপর আমরা দেখবো গঠনের বিবেচনায় ক্রিয়ার অনেকগুলো প্রকার। তার ভিতরে আমরা এটা পড়ছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, এটা আমাদের শেষ। এখন আসো প্রযোজক ক্রিয়া কি। যেমন খেয়াল করো, আমি বললাম মা শিশুকে চাঁদ দেখায়, এই যে উদাহরণটা বললাম, মা শিশুকে চাঁদ দেখায়, চাঁদ দেখায়, এটা কিন্তু দ্বিকর্মক ক্রিয়া। বুঝছো? এটা তো কোনো ডাউট নাই। কিন্তু মনে রাখবা, এই যে দেখায় আছে, এটা কিন্তু সকর্মক ক্রিয়া যখন বলবে, মানে কর্মের ভিত্তিতে ক্রিয়া। একটু বুঝো। ধরো আমি তোমাকে বললাম যে দিলাম, এখন আমি বললাম আচ্ছা বলো তো, ধরো আমি বললাম যে বাবা আমাকে আমাকে বাবা, ধরো আমি বললাম, খেয়াল করো, ধরো আমি বললাম যে আমি আম পারি, আমি আম পারি, আমি কি পারি? আম পারি, আম পারি। এখন তোমার যদি আমি যদি বলি আচ্ছা বলো তো তুমি এই যে আম, এই যে সরি আম না, এই যে পারি, এটা কি সমাপিকা ক্রিয়া নাকি সকর্মক ক্রিয়া? 2টাই কিন্তু হয়। এটা সমাপিকা ক্রিয়াও, আবার এটা
সকর্মক ক্রিয়া। এখন এটা কর্মের ভিত্তিতে সকর্মক ক্রিয়া, আবার ভাব প্রকাশের ভিত্তিতে এটা সমাপিকা ক্রিয়া। তার মানে মা শিশুকে চাঁদ দেখায়, ওই যে চাঁদ দেখায় আছে ওই দেখাইটা কর্মের ভিত্তিতে দ্বিকর্মক, কথা বুঝতে হবে। কিন্তু গঠনের দিক থেকে এটা হচ্ছে কি, গঠনের দিক থেকে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। আচ্ছা এখন আসো প্রযোজক ক্রিয়া কি? প্রযোজক ক্রিয়া হচ্ছে খুব সহজ, যখন কেউ কারো মাধ্যমে কাজ চালাবে। যেমন দেখো এই যে মা এখানে শিশুর মাধ্যমকে, শিশুকে অবলম্বন করে এই দেখাই ক্রিয়ার কাজটা করতেছে। আবার খেয়াল করো, আমি যদি বলি যে শিক্ষক ছাত্র পড়ান, শিক্ষক ছাত্র পড়ান, এবার বলো তো এই যে শিক্ষক ছাত্র পড়ান, এই পড়ান এটা কোন ক্রিয়া বলো? পড়ান এটা কোন ক্রিয়া? গঠনের দিক থেকে এটা কি? প্রযোজক ক্রিয়া। কারণ এই যে শিক্ষক নিজে কাজটা করতেছে না, সে ছাত্রকে অবলম্বন করে তারপর হচ্ছে সে পড়ানোর কাজটা করতেছে। এই কনসেপ্টটাকে বলে এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই কনসেপ্টটাকে কি বলে বলো ভাইয়া? এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আমি কি বুঝতে পারছি? বুঝছো 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 কথা বুঝতে পারছো? আচ্ছা আবার জামাই নিয়ে স্টোরি দেয়, তো তোমার এত জলে কেন? খাদিজা, কি জানি ওর নাম, খাদিজা কামাল কি, তো তো ও বিয়ে করছে, ও জামাই নিয়ে স্টোরি দিতেই পারে, তোমার মেয়ে মানুষ এত জেলাস হয় কেন? কিরে, ওই তো বিয়ে করছে, তুই ওই তো বিয়ে কইরা অল্প বয়সে বিয়ে করে জামাই নিয়ে স্টোরি দে, তুই ওই বয়সে বিয়ে করলে তুই তো আবেগ না ধরে রেখে তুই কাপল ব্লগ বানাইতি, হয়তো ভালো কামই করতেছে। আচ্ছা এবার আসো আমরা একটুখানি দেখি, আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে মিশ্র ক্রিয়া, একটা হচ্ছে কি মিশ্র ক্রিয়া, আরেকটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। একটা হচ্ছে মিশ্র ক্রিয়া, আরেকটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। একটা হচ্ছে মিশ্র ক্রিয়া, আরেকটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। আসো বুঝি। আচ্ছা তো চলো মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া কি? মিশ্র ক্রিয়া হচ্ছে, মনে রাখবা, খুব সহজ করে বলি, মিশ্র ক্রিয়া, তোমাদের কাছে কি বাংলাবাজ বই আছে? বাংলাবাজ বই সবাই কিনছো? সব কিন্তু বাংলাবাজ বই থেকে পড়াইতেছি, বুঝছো? সব কিন্তু বাংলাবাজ বই থেকে পড়াইতেছি, বাংলাবাজ বইতে একদম যা যা পড়াইছি সব আছে, খালি বইটা খুললেই হবে। আচ্ছা তো দেখো মিশ্র ক্রিয়া কি, যদি কখনো দেখো এই তিনটা জিনিস, বিশেষ্য, বিশেষণ, বিশেষ্য বিশেষণ, অনুকার, বিশেষ্য বিশেষণ অনুকার। অনুকার মানে কি? সাউন্ড আর কি, যেমন টাপুর টুপুর, ঝমঝম, ভনভন, শনশন, ঠন ঠন, এগুলো হচ্ছে অনুকার। এগুলোর পরে যখন যদি দেখো ক্রিয়া, ক্রিয়া মানে ধাতু আর কি, অ্যাকচুয়ালি তোমাদের বোঝানোর জন্য আমি ক্রিয়া বলতেছি। এগুলোর পরে যদি কি দেখো ক্রিয়া দেখো, তাহলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। যেমন খেয়াল করে দেখো ভাইয়া, আমরা যদি বলি যে ধরো আমি বললাম যে আমরা তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম, তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম, তাজমহল দর্শন করলাম। এবার খেয়াল করো দর্শন এটা কি? এটা কি তোমাদেরকে মাহিম পড়াইছে? ভাববাচক বিশেষ্য না এটা? এটা তো বিশেষ্য, বুঝছো? ভাইয়া আপনার এখন, ভাইয়া এখন বাংলা বাস পাওয়া যাবে অবশ্যই, তানভীর স্যার পেজ থেকে বই অর্ডার দিবে। আচ্ছা খেয়াল করো দর্শন এটা কি বলো? এটা কিন্তু ভাববাচক বিশেষ্য। এই যে দেখো বিশেষ্যের পর ক্রিয়া আছে না, খেয়াল করো বিশেষ্যের পর ক্রিয়া আছে না, তার মানে এটা হচ্ছে কি? মিশ্র ক্রিয়া। এটা কি? মিশ্র ক্রিয়া। আবার খেয়াল করো, ধরো আমি আরেকটা উদাহরণ লিখি, ধরো আমি লিখলাম যে হ্যাঁ টিনের চালে, আমি লিখলাম যে টিনের চালে, হ্যাঁ টিনের চালে ঠন ঠন করছে, ঠন ঠন করছে। এখন খেয়াল করো ঠন ঠন এটা কিন্তু অনুকার, এরপর করছে, তার মানে এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। এটা কি ক্রিয়া? মিশ্র ক্রিয়া, বুঝছো? এটা কি ক্রিয়া? মিশ্র ক্রিয়া। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমরা যদি দেখি এরপর হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, একদম সেম, বিশেষ্য বিশেষণ অনুকার, বিশেষ্য বিশেষণ এবং অনুকার, এই যে কনসেপ্টটা আছে, এই যে বিশেষ্য বিশেষণ অনুকার যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটার একই রকম, জাস্ট এইখানে নাম ধাতুর ক্রিয়ার মধ্যে কি হবে, নাম ধাতুর ক্রিয়াটা তোমাদের কোন জায়গায় বুঝায়, আরেক পেজে বুঝায়, তাহলে খেয়াল করো, তাহলে বিশেষ্য বিশেষণ অনুকারের পর ক্রিয়া থাকলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। আর যদি দেখো যে বিশেষ্য বিশেষণ অনুকার এই তিনটা জিনিসের পর বিশেষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ অনুকার, এই তিনটা জিনিসের সাথে যদি আ প্রত্যয় যুক্ত হয়, আকার, আকার যুক্ত হলো, ওটাকে বলে, ওটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। নাম ধাতুর ক্রিয়া, ওটাকে কি বলে? ওটাকে বলো, ওটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। কি ক্রিয়া বলে বলো? ওটাকে বলো, ওটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। এবার ভাই একটু খেয়াল করো, বিশেষ্য বিশেষণ অনুকারের পর আকার থাকলে, আ থাকলে নাম ধাতুর ক্রিয়া। যেমন খেয়াল করো, ধরো আমি বললাম যে শিক্ষক ছাত্রকে, ছাত্রকে বেতাচ্ছে,
শিক্ষক ছাত্রকে বেতাচ্ছে। এবার খেয়াল করে দেখো, এই যে ব্যাত, এটা কিন্তু বিশেষ্য। দেখো ব্যাত এটা কি বিশেষ্য। আবার দেখো এই যে এখানে একটা আকার আছে, তার মানে এই যে ক্রিয়াটা আছে এটাকে বলে, এটা হচ্ছে কি নাম ধাতুর ক্রিয়া। এটাকে কি বলে? নাম ধাতুর ক্রিয়া। বুঝতে পারছো? তাহলে নাম ধাতুর ক্রিয়া কি? বিশেষ্য বিশেষণ অনুকারের সাথে আ প্রত্যয়। আর মিশ্র ক্রিয়া কি? যদি কখনো দেখো বিশেষ্য বিশেষণ অনুকারের পর একটা ক্রিয়া থাকে বা এই যে ধাতু থাকে, এই যে করটা হচ্ছে অ্যাকচুয়ালি ধাতু, মানে ক্রিয়াপদের রুট অংশকে বলে ধাতু, ভার্বের রুট অংশকে বলে ধাতু। লাস্ট আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া খুব সহজ, মানে একই ধাতু থেকে সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া মানে হচ্ছে ক্রিয়া আর কর্ম একই রকম হবে। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে খুব বাঁচা বেঁচেছি, মানে একই রকম, খুব বাঁচা বেঁচেছি। তাহলে খেয়াল করো, খুব বাঁচা বেঁচেছি, এই যে দেখো বাঁচ বেচা একই ধাতু থেকে নিষ্পন্ন। যেমন আমি যদি আজকে আজকে ভালো আজকে ভালো খেলা খেলেছি, আজকে ভালো খেলা খেলেছি, তাহলে খেয়াল করে দেখো এই যে খেল খেল অর্থাৎ একই ধাতু থেকে আসছে, দুইটা একই রকম, একই ধাতু থেকে আসছে, দুইটা একই রকম, এই জন্য এটাকে বলে সমধাতুজ কর্ম। পারবা তোমরা এটা। এবার চলো প্রশ্ন সলভ করি। নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? বলো, নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? ঠিক আছে, বাংলা বাদে কি ইংলিশ জিকে এর জন্য বই কি পাওয়া যাবে? বাংলা বাজ বই শুধু মানে তানভীর স্যার পেজ থেকে অর্ডার দিতে হবে, অন্য কোথা থেকে অর্ডার দিতে পারবা না, অন্য কোথা থেকে অর্ডার দেওয়া যাবেও না। আচ্ছা, তাহলে বুঝতে পারছো? তাহলে নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? তাহলে দেখো যৌগিক ক্রিয়া মানে কি? একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। তাহলে বলো তো কোন বাক্যে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে? বুঝছো? তাহলে কি হবে বলো তো? তিনি বলতে লাগলেন, এই যে বলতে, এটা অসমাপিকা ক্রিয়া, লাগলেন সমাপিকা ক্রিয়া। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে যে খুব বাঁচা বেঁচেছি। তাহলে বাঁচা কোন ধরনের পদ বলো তো? বাঁচা কোন ধরনের পদ বলো? পারবা না? পারবা? বাঁচা কোন ধরনের পদ? কোন ধরনের পদ বলো? উত্তর হচ্ছে কি সমধাতুজ কর্ম। উত্তর কি সমধাতুজ কর্ম। পড়াইছি না? আচ্ছা, এরপর আমাদের লাস্ট কোশ্চেন, কোন কাজ নিজে না করে অন্যের দ্বারা করানো হলে তাকে ওই ক্রিয়াকে কি বলে? তো এটা হয়তো অনেকেই পারবা না। দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এটা কি ক্রিয়া? এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি ক্লাসে তো শেষ করে ব্যাক করতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো ওই যে যেটা বলছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে অবলম্বন করে কাজটা করতেছে, ওটাকে বলে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার আরেকটা নাম হচ্ছে নিঝন্ত ক্রিয়া। তাহলে যাহা প্রযোজক ক্রিয়া তাহাই নিঝন্ত ক্রিয়া। একদম আমাদের ক্রিয়াপদ সম্পর্কে ডিটেলস আলোচনা শেষ। তোমরা কি বুঝতে পারছো? ক্রিয়াপদের আলোচনা তোমাদের কাছে কি পরিপূর্ণভাবে ক্লিয়ার কিনা বলো? তোমাদের কাছে কি পুরোপুরি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কিনা বলো? সমস্যা আছে কিনা জানাও। এবার আমরা পড়বো আমাদের এইচএসসি তে তোমরা পড়ে আসছো ফেব্রুয়ারি 1969 এই কবিতাটা। আজকের ক্লাসে আমরা ফেব্রুয়ারি 1969 কবিতা নিয়ে আলোচনা করব। তো ফেব্রুয়ারি 1969 কবিতার বিষয়বস্তু কি তোমরা সবকিছু জানো? ফেব্রুয়ারি 1969 বিষয় কবিতার মূল বিষয়বস্তু কি তোমরা বলতে পারবা? ফেব্রুয়ারি 1969 বলো, আগে বলো 69 কি হয়েছে বলতে পারবা তোমরা? এই যে 69 কি ঘটনা কি ঘটছে বলো? 69 কি ঘটনা ঘটছে বলতে পারবা নি? 69 হয়েছে গণ অভ্যুত্থান। কি হয়েছে? গণ অভ্যুত্থান। তার আগের আন্দোলনটা কি? 1952। 1952 কি হয়েছে? ভাষা আন্দোলন। 52-এর পরে গিয়ে কি হয়েছে? গণ অভ্যুত্থান হয়েছে। তো যখন 1952 যখন গণ অভ্যুত্থান যখন হয়েছে, তখন কবি মনে হচ্ছে যারা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে, গণ অভ্যুত্থানে যারা নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিচ্ছে দেশের জন্য, জাতির জন্য, তখন মনে হচ্ছে ওই যে 52-তে যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা রক্ত দিয়েছে, মনে হচ্ছে যে এই যে 52-তে যে সালাম, জব্বার, বরকত এরা যে আন্দোলন সংগ্রাম করেছে, মনে হচ্ছে যে এরাই আবার 69 আন্দোলন সংগ্রাম করতেছে। কথা বুঝতে পারছো? মনে হচ্ছে যে কি এরাই আবার 69 গণ অভ্যুত্থান করতেছে। তাইলে কাহিনী কি দাঁড়াইলো? কাহিনী হচ্ছে যে আন্দোলন সংগ্রাম হয়েছে 1952-তে, তারপর যখন 69 আবার আন্দোলন হয়েছে, তখন 69 যারা যোদ্ধা রয়েছে, যারা আন্দোলন করেছে,
তাদের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন কিসের মাধ্যমে? যারা 1969 যারা ছিল তাদের মাধ্যমে, 1952 যারা আন্দোলন করেছে তাদের মাধ্যমে। তো আমরা কবিতাটা খুব চমৎকার করে পড়ি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, অর্থাৎ কৃষ্ণচূড়া ফুল দেখে কবির কাছে মনে হয়েছে আবার ফুটেছে। তার মানে কি আগে একবার ফুটছে। আবার শব্দটা আমরা কখন বলি? যখন পুনরাবৃত্তি হয়। ওই যে ফুটছে কখন? ওই যে 1952-তে। এখন আবার ফুটছে কৃষ্ণচূড়া ফুল। এই যে দেখো লাল ফুল, টকটকে ফুল। আবার দেখেছো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, অর্থাৎ এই যে কৃষ্ণচূড়া ফুল থরে থরে, স্তরে থরে মানে কি? স্তরে স্তরে, অর্থাৎ স্তরে স্তরে এই কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কেমন নিবিড় হয়ে, নিবিড় শব্দের অর্থ হচ্ছে একত্র। একেবারে কৃষ্ণচূড়া ফুল দেখবে এরকম একত্র হয়ে ফুটে, আলাদা আলাদা না, একত্র হয়ে, কেমন নিবিড় হয়ে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে মনে হয়, যেন যে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এখানে আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে, তো লেখক এরকম কখনো একা হেঁটে যেতে কিংবা কখনো মিছিলে যেতে তিনি এই কৃষ্ণচূড়া ফুলের দিকে তাকিয়ে খেয়াল করে দেখেছেন যে এটা তো ফুল না, মনে হচ্ছে যেন কি এটা শহীদের রক্তের বুদবুদ, শহীদের রক্তের বুদবুদ। গরম রক্ত, গরু জবা করতে কখনো দেখছো রক্ত, দেখবা যে এরকম বুদবুদ করে। ওই যে ভাত গরম করলে ভাতের পানি, গরম পানি যেমন বুদবুদ করে, এরকম। তো বলছে এই ফুলগুলোকে কবির কাছে ফুল মনে হয় না, মনে হয় এরা শহীদের রক্তের ঝলকিত শহীদের রক্তের ঝলকিত বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। অর্থাৎ এই কৃষ্ণচূড়া ফুলগুলোর ভিতর আমাদের অনেক অতীতের অনেক স্মৃতি জড়িয়ে আছে। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর তাহলে আমাদের চেতনার রং কি? পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমাদের চেতনার রং কি? 21-এর কৃষ্ণচূড়া। আমাদের চেতনার রং কি? 21-এর কৃষ্ণচূড়া। এবার আসলে আমরা একটা দ্বিধান্বিত কোশ্চেন সলভ করব। এই দ্বিধান্বিত কোশ্চেনটা তোমরা অনেকেই আমি জানি ভুল করবা। বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া সম্পর্কে যথার্থ তথ্য কোনটি? বলো। এই প্রশ্নটা আমি জানি যে ম্যাক্সিমাম তোমরা যারা স্টুডেন্ট আছো সবাই ভুল করবা, কারণ এই যে এই ভুলটা থেকে যদি শিক্ষা নিতে পারো তাহলে দেখবা যে জীবন অনেক সহজ। আর এই ভুল থেকে শিক্ষা নিতে না পারলে জীবন অনেক কঠিন হয়ে যাবে। এই ভুল থেকে শিক্ষা নিতে না পারলে জীবন অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এখানে বলছে কৃষ্ণচূড়া সম্পর্কে যথার্থ তথ্য কোনটি, অর্থাৎ সঠিক তথ্য কোনটি? এখানে বলছে শহরের ধারে ফুটে, এরপর বলছে থরে বিথরে নিবিড় হয়ে ফুটে, এরপর বলছে স্মৃতিগন্ধে বুদবুদ, এরপর বলছে কোনটি নয়। তাহলে বলতো, আমি জানি যে এই কোশ্চেনটা যে সলভ করতে পারবা সে আসলেই মানে চান্স পাওয়ার জন্য উপযোগী, মানে চান্স মোটামুটি পাইবা, আশা করা যায়। বলো কি হবে উত্তর? তাহলে দেখো এখানে বলছে শহরের ধারে ফুটে। এখন বলো শহরের ধারে ফুটে আমাদের কবিতাতে কি বলছে? বলছে যে শহরের, এই যে শহরের পথে ফুটে, তাই না? তাহলে এইখানে ভুল আছে। এরপর বলছে থরে বিথরে ফুটে, না থরে বিথরে না, এটা হচ্ছে থরে থরে ফুটে, এটাও ভুল। স্মৃতিগন্ধে বুদবুদ, স্মৃতিগন্ধে বুদবুদ না, স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে উত্তর হচ্ছে ডি, অর্থাৎ কোনোটি আমাদের সঠিক উত্তর নয়। বুঝছো? এর বলছে এ রঙের বিপরীতে আছে অন্য রং, অর্থাৎ এই যে যারা দেশের জন্য জীবন দেয়, যারা রক্ত দেয়, তাদের বিপরীতে অন্য আরেকটা রং আছে, যে রং লাগে না ভালো চোখে, অর্থাৎ যে রংটা দেখতে খুব ভালো লাগে না, যে রং সন্ত্রাস আনে প্রত্যাহিকতা আমাদের মনে সকাল সন্ধ্যায়। অর্থাৎ যে রংটা সন্ত্রাস বয়ে আনে, যে রংটা মানুষের সাথে কি করে, এমন একটা রং যাদেরকে দেখতে ভালো লাগে না, যারা মানুষের জন্য, যারা মানুষের উপর নির্যাতন করে, নিপীড়ন করে। এই যে এখানে সে রং, যে রং, এ রঙের বিপরীতে আছে অন্য রং। এই অন্য রং দ্বারা বোঝানো হচ্ছে এদেরকে, পাক হানাদারদেরকে। তারা তখন মানুষের উপর নির্যাতন করত, অমানবিক অমানসিক নির্যাতন করত, সেই নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এর বলছে প্রত্যাহিকতা আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রং চেয়ে গেছে পথঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্তানায়। অর্থাৎ এই যে যারা সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, যারা মানুষের উপর নির্যাতন করে, এই পাক হানারা তারা এখন কি করছে? তারা এখন সব জায়গায় ছেয়ে গেছে। ছেয়ে গেছে মানে কি? ছড়িয়ে গেছে। এখন পথঘাট সারা দেশ, যেখানেই যায় তারা তাদের এই দেশটাকে তারা তাদের একটা অশুভ আস্তানা বানিয়েছে। ঘাতক মানে হচ্ছে যারা হত্যা করে, যারা হনন করে, যারা লুণ্ঠন করে, বুঝছো? তাদেরকে বলা হয় ঘাতক। তাহলে তারা এখন কি করতেছে? তারা এটাকে ঘাতকের অশুভ আস্তানা বানিয়ে ফেলেছে, বুঝছো? তারা কি করছে? এটাকে, এই দেশটাকে তারা ঘাতকের অশুভ আস্তানা কি করছে? বানিয়ে ফেলেছে। এরপর দেখো আরেকটা দ্বিধান্বিত প্রশ্ন করি। এ রঙের বিপরীতে আছে অন্য রং, এখানে অন্য রং দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তর অলরেডি আমি দিয়েই দিছি। এ রঙের বিপরীতে আছে অন্য রং, এখানে অন্য রং দ্বারা কি বোঝানো হয়েছে বলো? এই রকি, বলো কি হয়েছে, কি বুঝাইছে বলো? তাহলে খেয়াল করে দেখো, এ রঙের বিপরীতে আছে অন্য রং, অন্য রং দ্বারা কি বোঝানো হয়েছে? পাক হানাদার। এটা তো আমরা সবাই পারবো।
এরপর খেয়াল করো, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন বুলুণ্ঠিত। বুলুণ্ঠিত মানে কি? লণ্ঠন করা হয়েছে এমন জিনিস, অর্থাৎ নিয়ে গেছে, ছিনিয়ে নিছে। অর্থাৎ এখানে আমরা বুলুণ্ঠিত মানে বুঝাতে পারি নির্যাতিত, নির্যাতিত। ঠিক আছে? তো বলছে আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন বুলুণ্ঠিত। আমি এবং আমার মতো বহু লোক আজকে এই পাক হানাদারদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত। ঘাতকের অশুভ আস্তানা, ঘাতকের আস্তানায় কেউ মরা, অর্থাৎ তাদের এই অন্যায় অত্যাচার অবিচারে অনেকেই মরে গেছে। আধমরা কেউ, অনেকেই জীবিত কিন্তু মরার মতো। অর্থাৎ অনেকে এই আন্দোলন, তাদের এই নির্যাতনের কারণে অনেকে মরে গেছে। কেউ আবার আধমরা, অর্থাৎ বেঁচে আছে মরার মতো। কেউ বা ভীষণ জেদি, অর্থাৎ কেউ অনেক জেদ করে, এরকম জেদ করে, বিপ্লব করে তারা। কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া। তারা কি করে? বিপ্লব শুরু করে দেয়, রাস্তাঘাটে তারা বের হয়ে যায়, তাদেরকে ঘরের মধ্যে আর ধরে রাখা যায় না। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ, অর্থাৎ চারদিকে মানবিক বাগান, চারদিকে মানবিক বাগান, অর্থাৎ মানুষ এবং কল্যাণের যে জগৎ, মনুষ্যত্ববোধ। কমল বন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পদ্ম ফুল বা পদ্ম বাগান বা পদ্ম ফুলের বাগান। এই যে পদ্ম ফুলের বাগানের সাথে মানুষ এবং ন্যায় এবং মঙ্গলের জগৎকে তুলনা করছে। অর্থাৎ পদ্ম ফুলের একটা সুন্দর বাগানকে কেউ যায় যদি পদ্ম ফুলগুলো যদি কেটে ফেলে, খুবই খারাপ দেখায় না? এরকম। তাহলে এটা কি হচ্ছে? চারদিকে এরকম মনুষ্যত্ব, মানুষের মধ্যে যে ন্যায়, যে কল্যাণ, সবকিছু কি হচ্ছে? ধ্বংস করে দিচ্ছে। এখানে বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? মানবীয় জগৎ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ, সবগুলো। তাহলে বলো তো, এটা আমি তোমাদেরকে বলছি না যে ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? বলো। মানবিক বাগান দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? তাহলে মানবিক বাগান দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে? মানবিক বাগান দ্বারা বোঝানো হয়েছে ন্যায় ও মঙ্গলের জগৎ। কি বোঝানো হয়েছে? ন্যায় ও মঙ্গলের জগৎ। আচ্ছা, এরপর বলছে যে বুঝি তাই 1969 সালাম রাজপথে নামে শূন্য তুলে ফ্ল্যাগ। ফ্ল্যাগ শব্দের অর্থ কি? পতাকা, পতাকা। এখানে প্রথম ছবিটা দেখতে পাচ্ছ যে এরকম উপর করে কি করে? সালাম রাজপথে কি করে? শূন্যে আকাশে কি করে? জাতীয় পতাকা তুলে ধরে। বুঝি তাই 1969, অর্থাৎ এই 1969 মনে হচ্ছে 52 সালাম আবার কি করতেছে? শূন্যে ফ্ল্যাগ তুলতেছে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে, বরকত এভাবে কি করে? ঘাতকের থাবার সম্মুখে বুক পেতে ধরে। বরকত কি করে? ঘাতকের থাবা দেখে সে কি করে? ঘরের মধ্যে ঢুকে যায় না, সেইভাবে বুক পেতে ধরে। গুলি চালাও। ঘাতকের থাবার সম্মুখে সে কি করে? বুক পেতে ধরে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, অর্থাৎ সালামের চোখে আজ আলোচিত ঢাকা। কারণ আমরা জানি সকল আন্দোলন সংগ্রাম কিন্তু ঢাকাকে ঘিরে হয়। দেখবা দেশের যে কোনো আন্দোলন সংগ্রাম যাই হোক, ঢাকায় কিন্তু সবার মুখে 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 থাকে। এই জন্য বলছে সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এরপর বলছে দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। অবিনাশী মানে যেটার বিনাশ নাই, যেটার কি নাই? ধ্বংস নেই। অর্থাৎ এমন বর্ণমালার কথা বলছে যে বর্ণমালার কি নেই? ধ্বংস নেই। তো এই সালামের হাত থেকে কি ঝরে? এরকম নক্ষত্রের মতো কি ঝরে? বর্ণমালা ঝরে। এটা একটা সৌন্দর্য সৃষ্টি করার জন্য বলছে, এটার আলাদা কোনো অর্থ নাই। সালামের হাত থেকে নক্ষত্রের মতো, তাহলে বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করছে। নক্ষত্রের মতো ঝরে অবিরত মানে বিরাম নাই, অবিনাশী বর্ণমালা, যে বর্ণমালাকে কেউ বিনাশ করতে পারবে না, যে বর্ণমালাকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না। এরপর বলছে আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবে বিশাল চত্বরে। বরকত গাঢ় উচ্চারণে বলে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফুটে ফুল বাস্তবে বিশাল চত্বরে। বাস্তবে বিশাল চত্বরে ফুল ফুটে হৃদয় হরিত উপত্যকায়। উপত্যকা হচ্ছে সবুজ ভূখণ্ডকে বলে উপত্যকা। হৃদয় হরিত উপত্যকায়, হৃদয়ের হরিত উপত্যকায় এই ফুল ফুটতেছে। সেই ফুল আমাদের চেতনার প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে রুদ্র দুঃখের ছায়ায়। তাহলে শিহরিত ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা ক্ষণ আনন্দ আর রৌদ্রে আর দুঃখের ছায়। এবার আসলে আমরা একটু প্রশ্ন সলভ করি। এখানে বলছে একটা দ্বিধান্বিত কোশ্চেন আছে, এই কোশ্চেনের পরে আমরা ভার্সিটি কোশ্চেন সলভ করব। এখানে বলছে কোনটি সঠিক? এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ঠিক আছে। এরপর বলছে যে রাত্রি দিন বুলণ্ঠিত, দিন রাত্রি বুলণ্ঠিত ঘাতকের। এবার বলো এখানে কোনটা? আচ্ছা, এখন এটা একটু বুঝো কোনটি সঠিক। এখন দিন রাত্রি না, আমাদের কবিতার লাইনে ছিল রাত্রি দিন বুলণ্ঠিত। সালামের বলে গার উচ্চারণে, সালাম না বরকত বলে গার উচ্চারণে। ফুল নয় তারা, তারা না, লাইনটা ছিল ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। বুঝছো? তাহলে ওরা, তারা বলে নাই, বলছো ওরা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। ওকে, চলো এবার আমরা একটু প্রশ্ন সলভ করি। তাহলে কমল বন কিসের প্রতীক? বলো, কমল বন কিসের প্রতীক?
কোমল বন কিসের প্রতীক? কোমল বন কিসের প্রতীক? কোমল বন কিসের প্রতীক বলতো? তাহলে কোমল বন কিসের প্রতীক? মানবিকতার প্রতীক, তাই না? আচ্ছা, এরপর বলছে সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? তাহলে ফুল বলতে কি বোঝানো হয়েছে বলতো? সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে আসলে কি বোঝানো হয়েছে বলো? তাহলে ফুল বলতে কি বোঝানো হয়েছে বলতে পারবা? ফুল বলতে বোঝানো হয়েছে কি? ফুল বলতে বোঝানো হয়েছে বাংলা ভাষা। আচ্ছা, একদম দেখো রিসেন্ট কোশ্চেন, এই যে দেখো 24-25 কোশ্চেন। ফেব্রুয়ারি 1977 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে বলো? কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? কতজন ভাষা শহীদের নাম উল্লেখ আছে? দুইজন ডেফিনেটলি, তাই না? দুইজন না বলো? সালাম বরকত, তাহলে উত্তর হচ্ছে দুইজন। এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে। এরপর বলছে ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য কোনটি? তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা গদ্য ছন্দে লেখা। আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969 এই দুটা গদ্য ছন্দে লেখা। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বলো? এটা কিন্তু ক্লাসে পড়াইছি, এটা কিন্তু ক্লাসে পড়াইছি। তাহলে বলো বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তাহলে বর্ণমালাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে, তাই না? নক্ষত্রের সাথে, ওই যে ঝড়ে অবিরত অবিনাশী নক্ষত্রের মতো ঝরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের মুখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ঘাতক, তরুণ শ্যামল পূর্ব বাংলা, বাংলা নক্ষত্র। তাহলে বুঝতে পারতেছো যে সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। ওকে, তাহলে উত্তর হচ্ছে খ। ফেব্রুয়ারি 1969 কার হাত থেকে ঝরে? কি ঝরে? কার হাত থেকে? কবিতায় হাত থেকে কি ঝরে? তার হাত থেকে কি ঝরে বলো? হাত থেকে কি ঝরে? বর্ণমালা ঝরে, তাই না? আচ্ছা, এরপর বলছে ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের এই ডট 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 এখানে কি হবে? আজ তরুণ শ্যামল পূর্ব, তাহলে সালামের বুক আজ তরুণ শ্যামল, সালামের মুখ আজ তরুণ, সালামের চোখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তাহলে এটা কি হবে? সালামের চোখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তাহলে এটার উত্তর হচ্ছে সি, সালামের চোখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। বুঝতে পারছো কবিতাটা কি ক্রিস্টাল ক্লিয়ার কিনা জানো তো? কবিতাটা কি ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এবার লিখো ক্লিয়ার কাল। ক্লিয়ার কাল এটা তোমার এমন ভাবে পড়াবো, এটা তোমার জীবনেও তোমার কোন সিসি কোচিং এর বিসি ভাইয়া তোমার এমন করে পড়াইতে পারবে না, কোথাও তুমি এমন পাবা না। তবে আমি যেটা পড়াবো এটা আবার বাংলা ভাষা বইতে ওই টেকনিকেই দেওয়া আছে। ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে আমাদের তিন ধরনের কাল আছে, আমরা সবাই জানি, ইংরেজিতে এটাকে বলে টেন্স। আলোচনা করার কিছু নাই, সংক্ষেপে আলোচনা করতেছি। প্রথমে আমরা আলোচনা করব বর্তমান কাল। বর্তমান কাল, তো চলো বর্তমান কাল আমরা কিভাবে চিনবো, মানে এই বর্তমান কালটা তুমি কিভাবে চিনবে? তো বর্তমান কাল এটা আবার তিন ধরনের, একটা সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান। তাহলে খেয়াল করো, একটা হচ্ছে সাধারণ বর্তমান, একটু ভালো করে বুঝো। একটা হচ্ছে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। এটা বাংলা ভাষা বইতেও কিন্তু এই টেকনিক গুলো দেওয়া আছে, একটু পরে যেগুলো পড়াবো, বাট এগুলো নিজে পড়ে বুঝবা না। সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, আর একটা হচ্ছে পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত বর্তমান। বুঝছো? এবার আসো সাধারণ বর্তমানটা কি? সাধারণ বর্তমান তুমি কিভাবে চিনবা সাধারণ বর্তমান? ওকে ওকে ভাই, সাউন্ড একটু কম, সাউন্ড তো ঠিকই আছে, ঠিক আছে না? আচ্ছা, তো সাধারণ বর্তমান চিনবা যদি কখনো দেখো একার, ওকার, ইকার এগুলো থাকলে, বা রস্যই, যেটাই দেখো, আমি এখানে রস্যই লিখলাম, রস্যই বা ইকার এগুলো থাকলে এগুলো হচ্ছে সাধারণ বর্তমান কাল। বুঝছো? এটা কি সাধারণ বর্তমান,
এটা কিভাবে বুঝবা? এটা হচ্ছে সাধারণ বর্তমান। আর যদি দেখো যে ছে, ছে, ছো, ছি, এগুলো এখন বুঝবা না, একটু পরে বুঝবা। তাহলে এটা হচ্ছে কি ঘটমান বর্তমান। আর যদি দেখো একটা একার যুক্ত হয় এছে, ঠিক আছে, তারপর হচ্ছে কি এছো, এরপর হচ্ছে কি এছি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি জানি। এই এগুলো এগুলো থাকলে সেগুলো কি হবে বলতো? সেগুলো হচ্ছে আমাদের কি পুরাগঠিত বর্তমান, ঠিক আছে। আচ্ছা, গুড। এই যে হ্যাঁ, এই যে বুঝতে পারছো। এবার আসো খেয়াল করো, এখন একটু বুঝো, এবার আমি একটু তোমাদেরকে একটু বুঝাই। যেমন খেয়াল করো, ধরো আমি উদাহরণ লিখলাম 1 নাম্বার। যেমন আমি বললাম যে দিকে দিকে আগুন জ্বলছে, দিকে দিকে আগুন জ্বলছে, দিকে দিকে আগুন জ্বলছে। এখন খেয়াল করো, দিকে দিকে আগুন জ্বলছে, তাহলে দেখো এইখানে রুট অংশ কি? জল, জল। রুট অংশ চেনার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে তুই তুকারি করে যেটা ব্যবহার করি, তুই মর। আমরা কি বলি? তুই মরবেন না, আমরা কি বলি? তুই মর। আমরা কি বলি? তুই করবেন না, কি বলি? তুই কর। তুই বলবেন, বুঝছো কি হবে? তুই বল। তাহলে কি তুই জল। এখন জল বাদ দিলে বাকি বলো অবশিষ্ট অংশ কি বলো তো? অবশিষ্ট অংশ হচ্ছে ছে। অবশিষ্ট অংশ কি? ছে। তাহলে ধাতু বাদ দিলে, ক্রিয়ার রুট অংশ বাদ দিলে সেটা কি? সেটা হচ্ছে ছে। এখন আমাকে বলো, এই যে ক্রিয়ার রুট অংশ বাদ দিলে বাকি অংশটা থাকে কি? ছে। এখন ছে যদি থাকে তাহলে বলো তো এটা কি সাধারণ বর্তমান না ঘটমান বর্তমান না পুরাগঠিত বর্তমান? বলো 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 বলো। তাহলে ছে আছে, দেখো এই যে ছে, তাহলে কি দিকে দিকে আগুন জ্বলছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ঘটমান বর্তমান। 1 নাম্বার এটা কি হবে বলতো? এটা হচ্ছে ঘটমান বর্তমান, ঘটমান বর্তমান। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো খেয়াল করো 2 নাম্বার। ধরো আমি যদি বলি যে ধরো আমি বললাম যে আমি আমি বাড়িতে আমি বাড়িতে যাই। এবার বলো এটা কি হবে? আমি বাড়িতে যাই, আমি বাড়িতে যাই। এবার বলো এটা কি হবে? যাই। তাহলে তুই বাড়িতে যা, ওই যে তুই তুকারি করে বললে কোনটা বলি? যা। তাহলে বাকি অবশিষ্ট কি থাকে? ই থাকে। এই যে দেখো ই, ই থাকলে সেটা কি? সেটা হচ্ছে সাধারণ, সাধারণ বর্তমান, সাধারণ। এখন মনে রাখবা আমির জায়গা যদি বলি কি তুমি, তাহলে কি হবে? তুমি বাড়িতে যাও। এই যে দেখো যাও, ও আছে না শেষে, কি এখানে আছো? এই ও, ওকার মানে কি? ওকার মানে তো আসলে হচ্ছে কি ও, একার মানে কি এ, বুঝছো? এ রস্যই রস্যই মানে রস্যিকার হইতে পারে, আবার উন্তস্থ কিন্তু হইতে পারে। যেন আমি বললাম যে সে বাড়িতে এখন হবে যায়, তাহলে এটাও কি সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। তার মানে এগুলো একই রূপ আর কি, বুঝছো? ক্রিয়ার একই রূপ। এরপর দেখো 3 নাম্বার, খেয়াল করো 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার কি? আমি আমি তাকে, হ্যাঁ আমি তাকে বলেছি। এবার খেয়াল করো এখানে মূল অংশ কি? বল। আমি তাকে বলেছি। এবার বল এটা কি হবে? আমি তাকে বলেছি, আমি তাকে বলেছি, এটা কি হবে বলো? আমি তাকে বলেছি, তাহলে বল বাদ দিলে এখানে কি থাকে? একার, এখানে কি থাকে? ছি থাকে। তাহলে এছি, এছি, এছি। তাহলে এছি হলে সেটা কি হবে বলো তো? এছি হলে সেটা হচ্ছে পুরাগঠিত বর্তমান। তাহলে খুব সহজ না? বর্তমান কাল ক্লিয়ার না আমাদের? বর্তমান কাল ক্লিয়ার কিনা বলো? বর্তমান কাল ক্লিয়ার কিনা? শেষ। এবার বাক্য দেখে তুমি বর্তমান কাল বুঝে ফেলবে। এরপর আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। ঠিক আছে, তো চলো আমরা একটু ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করি। তাহলে ভবিষ্যৎকাল কয় ধরনের বলো? ভবিষ্যৎকাল এটা কয় ধরনের বলতে পারবা? ভবিষ্যৎকাল কয় ধরনের? গুড, সবাই ভালো ছেলে মেয়েরা, তোমরা সবাই প্রচুর পড়াশোনা করতেছো। তোমরা পড়াশোনা করলে আমার ভালো লাগে। আচ্ছা, তো ভবিষ্যৎকাল কয় ধরনের? এই যে সবাই বুঝতে পারছো, ভবিষ্যৎকালও 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। তাহলে কি কি? একটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ, আর একটা কি? অসাধারণ ভবিষ্যৎ, নাকি? একটা সাধারণ ভবিষ্যৎ, আর একটা কি? ঘটমান ভবিষ্যৎ, আর একটা কি? পুরাঘটিত ভবিষ্যৎ, পুরাঘটিত ভবিষ্যৎ। বুঝছো? এই হচ্ছে আমাদের 3 ধরনের, এই হচ্ছে আমাদের 3 ধরনের কি ভবিষ্যৎকালের প্রকার। বুঝছো তোমরা?
এখন সাধারণ ভবিষ্যতে মনে রাখবা, সাধারণ ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে এখানে শুধু হবে ব বে, ব বে, মানে জাস্ট তুমি দেখবা যে ওখানে কি আছে, ওখানে ব বে আছে কিনা, ব বে থাকলে তাহলে তুমি বুঝে ফেলবা যে এটাই রাইট অ্যান্সার। বুঝছো? ওকে ওকে। আচ্ছা এবার আসো ঘটমান ভবিষ্যৎ যেটা, এখানে সব সময় মনে রাখবা এখানে থাকবে তে থাকবো, তে থাকবো অথবা তে থাকবে, তে থাকবে। আর পুরা ঘটিত তো সব সময় থাকবে এ থাকবো, এ থাকবে, এ থাকবে। এখন বুঝবা না, উদাহরণ না দিলে জিনিসটা বোঝা কঠিন। তো চলো আমরা কিছু উদাহরণ দিই, এই পাশে কিছু উদাহরণ দিই। যেমন খেয়াল করো, যেমন খেয়াল করো, ধরো প্রথম বাক্যে আমি বললাম যে আমি আমি কথা আমি কথা বলবো। এবার বলো এটা কি হবে? 1 নাম্বার বাক্য আমি কথা বলবো। 2 নাম্বার বাক্য আমি বললাম যে রহিম রহিম এখন রহিম এখন রহিম এখন কথা বলে, হ্যাঁ রহিম এখন কথা বলে থাকবে। তাহলে এইটা কি হবে দেখো, তো প্রথম লাইনে খেয়াল করে দেখো এখানে আমি কথা বলবো, তাহলে এখানে কি আছে? ব আছে। তো ধাতু বাদ দিয়ে ব থাকলে সেটাকে আমরা বলতে পারি সেটা কি? সাধারণ ভবিষ্যৎ। রহিম এখন কথা বলে থাকবে, তাহলে এই যে বলে এখানে আছে কে? একার। একটু খেয়াল করে দেখো এখানে আছে কে? একার। আবার এখানে আছে কি? থাকবে। তাহলে এটা কি হবে বলো তো? এ থাকবে। তাহলে এটা হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত। বুঝছো? এটা কি? পুরা ঘটিত। ভেরি গুড, এই যে বুঝতে পারতেছো সবাই, গুড। বুঝছো? আচ্ছা এরপর 3 নাম্বার আমি বললাম যে সুমন হয়তো দেখতে থাকবে, সুমন হয়তো দেখতে থাকবে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, সুমন হয়তো দেখতে থাকবে, তাহলে বলো এটা কি হবে? সুমন হয়তো দেখতে থাকবে, তাহলে দেখতে থাকবে, তাহলে তে থাকবে। সুতরাং এই যে তে থাকবে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি? ঘটমান, ঘটমান। বুঝছো? এই টপিকটা থেকে পরীক্ষাতে কম প্রশ্ন আসে, এই জন্য বলাবেন স্কিপ করে, কিন্তু স্কিপ করলে কিন্তু ধরা খাবে। এবার বলো পুরো ভবিষ্যৎকাল ক্লিয়ার কিনা? তাহলে বাকি আছে আমাদের একটা কাল। ভবিষ্যৎকাল কি তোমাদের ক্লিয়ার? ভবিষ্যৎকাল ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আচ্ছা এইবার চলো আমরা একটু পড়বো অতীতকাল। অতীতকাল, এই অতীতকালটা 4 ধরনের, বর্তমান ভবিষ্যৎকাল 3 ধরনের, অতীতকাল 4 ধরনের। কি কি? 1 নাম্বার সাধারণ অতীত, সাধারণ অতীত। 2 নাম্বার ঘটমান অতীত, ঘটমান অতীত। 3 নাম্বার পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীত। 4 নাম্বার নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত অতীত। বুঝছো? এই 4টা। তাহলে সাধারণ অতীত, ঘটমান অতীত, বুঝছো? কথা ক্লিয়ার? লেখার সময় দিব, সমস্যা নাই। আর তাছাড়া বাংলাভাষ বইতে এগুলো আছে, তোমরা তোমাদের ডিসকাশন গ্রুপে কেউ বাংলাভাষ, যাদের কাছে বাংলাভাষ বই নেই তারা হচ্ছে সুন্দর করে ছবি তুলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়ে দেয়, তাহলে বাকিদের সুবিধা হবে। আচ্ছা এইবার খেয়াল করো, আমরা দেখি তো মনে রাখবা আমাদের যেটা সাধারণ অতীত, সাধারণ অতীতে সব সময় থাকবে ল লে লাম, ল লে লাম, ল লে কি লাম। কি হবে বলো? সাধারণ অতীতে সব সময় কি থাকবে? ল লে লাম। আর ঘটমান অতীতে সব সময় কি থাকবে? ছিল ছিলে ছিলাম, ছিল ছিলে ছিলাম। কি হবে বলো? এখানে সব সময় হবে কি? ছিল ছিলে ছিলাম। তাহলে বুঝতেই পারতেছো পুরা ঘটিততে কি হবে? পুরা ঘটিত হবে তে ছিল, তে ছিল, তে ছিলে, তে ছিলে, তে ছিলাম, তে ছিলাম। তাহলে বুঝতে পারতেছো? গুড। আর বাকি আছে কি?
বাকি আছে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত কি হবে? ততে তাম, ততে তাম, বুঝছো? ততে তাম। এবার চলো আমরা উদাহরণ দেখি। যেমন আমাদের প্রথম উদাহরণ, আমি এতক্ষণ কথা বললাম। বলো এটা কি হবে? বলো। 2 নাম্বার, আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম, বুঝছো? এরপর 3 নাম্বার, প্রায় এসব তিনি করতে থাকেন। এটা কি হবে? বলো, এই 3টা উদাহরণ দাও, তাহলেই হবে। বুঝাইতে পারছি তোমাদেরকে? কথা ক্লিয়ার? দেখো, বাংলা ক্লাস এমনই হবে। বাংলা ক্লাস কিন্তু ওই স্লাইডে ভরপুর লেখা আইসা পড়াই দিলাম, এটা কিন্তু বাংলা ক্লাস না। বাংলা ক্লাস বুঝার জিনিস। এই যে দেখো ভাইয়া তোমাদেরকে লিখে 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 বুঝাইতেছি। ইভেন যে সকল সাবজেক্টে, যেগুলো এই যে তোমাদেরকে পদ প্রকরণ বুঝাইছি, লিখে 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 বুঝাচ্ছি। ক্লাসে স্লাইড দরকারে আনি, কিন্তু আসলে ক্লাসে তানবীর ভাই স্লাইড আনা লাগে না। তানবীর ভাইয়া ক্লাসে স্লাইড বানাই দিতে পারে লিখে লিখে, বুঝছো? এটা মাথায় রাখবা। তাহলে দেখো কি বললাম, লাম, লাম থাকলে কি হবে? লাম, লল লাম। তাহলে এটা কি সাধারণ অতীত? এটা কি অতীত বলো? এটা সাধারণ অতীত। সাধারণ অতীত, সাধারণ। আর এখানে খেয়াল করো, হতাম, তাম। তাহলে তাম থাকলে কি হবে? যে তাম, নিত্যবৃত্ত অতীত। এটা কি হবে বলো? এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। এবার খেয়াল করো, এ থাকবে, বুঝছো? প্রায় এসব তিনি করতে থাকেন, কি জানি থাকবে। তাহলে কি? এ থাকবে, তাহলে এ থাকবে, ঠিক আছে? করে থাকবে, বুঝছো? আচ্ছা, সরি সরি সরি, এটা এটা এই উদাহরণটা ভুল হয়েছে, দুঃখিত, এই উদাহরণটা ভুল হয়েছে। এবার আরেকটা উদাহরণ দিই, তোমরা এতগুলো মানুষকে বললাও না। এই যে এখানে কিন্তু এটা কিন্তু ওই মানে এটা আমাদের অতীতকালেরই উদাহরণ ছিল না, বুঝছো? আচ্ছা, লিখলাম যে এসব কর্মকাণ্ড কর্মকাণ্ড তিনি করতেছিলেন। এবার বলো, এটা উত্তর করো। এসব কর্মকাণ্ড তিনি করতেছিলেন, এটা উত্তর করো। তাহলে করতেছিলেন, তে ছিলেন, তাই না? তাহলে তে ছিলেন হলে কি হবে? এই যে তে ছিলেন, এটা কি পুরা ঘটিত অতীত? পুরা ঘটিত অতীত। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি? কনসেপ্টটা কি ক্লিয়ার? 3 নাম্বার কোশ্চেনটার জন্য, কারণ এটা আউট অফ টপিক ছিল। আচ্ছা, এবার বলো, তোমাদের একদম ফুল ক্লিয়ার কাল আজীবনের জন্য ক্লিয়ার কিনা? আজীবনের জন্য ক্লিয়ার কিনা বলো? আর জীবনে কি এটা কি পড়া লাগবে? অফলাইনে যাই পড়া লাগবো? অনলাইনে পড়া লাগবো? ইউটিউবে ভিডিও দেখন লাগবো? বলো, দেখন লাগবো? আচ্ছা, কতজন ক্লাস করতেছে আমার একটু জানা, আমার এখানে দেখতে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি কতজন ক্লাস করতেছে। একটু জানো তো লাইভে কতজন করতেছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো? আজীবনের জন্য ক্লিয়ার হতে হবে। এবার লিখো ক্রিয়ার ভাব, খাতায় লিখো ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাব লিখছো? ক্রিয়ার ভাব লিখো। ক্রিয়ার ভাব 4 প্রকার, খাতায় লিখো ক্রিয়ার ভাব 4 প্রকার। কি লিখছো? ক্রিয়ার ভাব কয় প্রকার? ক্রিয়ার ভাব 4 প্রকার। 1 নির্দেশক ভাব। 1 কি? নির্দেশক ভাব। 2 অনুজ্ঞা ভাব, অনুজ্ঞা ভাব। 3 আকাঙ্ক্ষা ভাব, আকাঙ্ক্ষা ভাব। 4 সাপেক্ষ ভাব। বুঝছো? কথা কি বুঝতে পারছো? 69 জন, গুড। 66 জন, ওই এনাফ, অনেক পোলাপাইন, এতে বেশি লাগে না। এত পোলাপাইন তো চান্স পাবে না, বুঝছো?
আচ্ছা তোমাদেরকে খুব সহজে বলি, 4টা ভাব 2 মিনিট আমি পড়াই দিব, এই টপিক বেশি সময় লাগবে না, 2 মিনিট আমার সময় দিলে এনাফ, ক্লোজ। দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আকাঙ্ক্ষা ভাব মানে তো বুঝো, একটা আকাঙ্ক্ষা থাকবে। আকাঙ্ক্ষা ভাব মানে তো সবাই বুঝো, আকাঙ্ক্ষা ভাব মানে কি, যে যেখানে একটা কি থাকবে, যেখানে একটা আকাঙ্ক্ষা থাকবে, হ্যাঁ, মানে একটা ইচ্ছা প্রকাশ করতে, একটা ইচ্ছা, মানে আমার একটা ইচ্ছা, জাস্ট ওই ইচ্ছাটা কি হবে, পূরণ হবে, আমার একটা আকাঙ্ক্ষা, বুঝছো? আকাঙ্ক্ষা, যেমন আমি যদি বলি যে রহিম যাক, তাহলে এটা আমার আকাঙ্ক্ষা যে রহিম যাক, রহিম যাক, এটা আমি চাই বলেই তো আমি বললাম রহিম যাক। সাপেক্ষভাব মানে কি, একটা আরেকটার উপর ডিপেন্ড করে, নির্ভর করে। যেমন আমি যদি বলি যে পড়ো, হ্যাঁ তবে ভালো করবে, তবে ভালো করবে, ভালো করবে, তাহলে দেখো এটা সাপেক্ষভাব আছে না, সাপেক্ষ মানে নির্ভর করে। তাহলে তুমি যদি পড়ো তবেই ভালো করবে, এই যে ভালো করবে কিসের জন্য, যদি পড়ো, এটা হচ্ছে সাপেক্ষভাব। অনুজ্ঞাভাব মানে কি বুঝায়, অনুজ্ঞাভাব মানে 4টা জিনিস বুঝায়। অনুজ্ঞাভাব মানে কয়টা জিনিস বুঝায়, 4টা জিনিস বুঝায়। এক, আদেশ বুঝাবে, উপদেশ বুঝাবে, ঠিক আছে, অনুরোধ বুঝাবে, অনুরোধ বুঝাবে, ঠিক আছে। তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ আর একটা হচ্ছে নিষেধ, এগুলো বুঝালে সেগুলো হচ্ছে কি, অনুজ্ঞাভাব। খুবই সিম্পল। যেমন আমি বললাম যে এখনই, এখনই যা, এটা আমার আদেশ। আমি বললাম মন দিয়ে পড়ো, এটা আমার উপদেশ, মন দিয়ে পড়ো, এটা আমার উপদেশ। তাহলে আদেশ, নিষেধ, উপদেশ এগুলো যাই বুঝায়, এটা হচ্ছে অনুজ্ঞাভাব। আর এই যে নির্দেশক ভাব, যেটা কোনো কিছুই বুঝায় না, একটা সাধারণ কথা। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, তাহলে খেয়াল করে দেখো বাংলাদেশ একটি স্বাধীন দেশ, দেখো তো এইটা কি আদেশ, নিষেধ, উপদেশ বুঝাচ্ছে না? এটা কি আকাঙ্ক্ষা বুঝাচ্ছে না? এটা কি সাপেক্ষ বুঝাচ্ছে না? তার মানে এটা হচ্ছে নির্দেশক ভাব। ইংরেজিতে এটাকে বলা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইংরেজিতে এটাকে কি বলা, অ্যাসার্টিভ সেন্টেন্স। শেষ, 2 মিনিটে ক্লিয়ার। বলো ক্রিয়ার ভাব কি বুঝতে পারছো? ক্রিয়ার ভাব তোমাদের কি বুঝাইতে পারছি আমি? কনসেপ্টটা ক্লিয়ার? বুঝছো? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি বাবারা? পড়াশোনা কি সহজ না কঠিন বলো? এইবার বলো, পড়াশোনা কি সহজ না কঠিন? পড়াশোনা কি সহজ না কঠিন? ভাই আরেকবার, নির্দেশক এখান থেকে বুঝতে হবে। সাপেক্ষ ভাব মানে হচ্ছে যেটা একটার উপর আরেকটা ডিপেন্ড করে। পড়ো ভালো করবে, তার মানে পড়লে ভালো করবো, নাইলে ভালো করবো না, এটা হচ্ছে সাপেক্ষ ভাব। ভালো করে বুঝো। আকাঙ্ক্ষা ভাব মানে মনের একটা আকাঙ্ক্ষা থাকবে, যেমন রহিম যাক, তার মানে আমি রহিম যাক, এটা আমি চাই, এটা আমার আকাঙ্ক্ষা। অনুজ্ঞা ভাব মানে আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই 4টা জিনিস বুঝাবে। যেমন তুই এখন যা, এটা আদেশ, মন দিয়ে পড়ো, এটা উপদেশ, ওরে তোরা যাস না আজ ঘরের বাহিরে, এটা আমার নিষেধ, যে তোরা ঘরের বাইরে যাস না। আর নির্দেশক ভাব মানে যেটা কোনো কিছুই বুঝে না, সিম্পল একটা কথা, কথার মধ্যে কোনো ভাব নাই, ওটাকে বলে, ওটা হচ্ছে নির্দেশক ভাব। শেষ। ক্লিয়ার? 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 আচ্ছা, এইবার আসো আমরা একটু মাসি পিসি গল্পটা একটু পড়বো। মাসি পিসি গল্প, মাসি পিসি গল্পটা আমরা এত সহজে তোমাদেরকে আজকে বুঝাই দিব। তোমরা এই মাসি পিসি গল্প নিয়ে তোমরা অনেক প্যারায় থাকো না, মাসি পিসি গল্প থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, আমরা একটু এইটাই আগে একটু বোঝার জন্য চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো মাসি পিসি গল্প পড়ার আগে এখানে দেখতে পাচ্ছ মানিক বন্দ্যোপাধ্যায় লেখক পরিচিতি দেওয়া আছে, এগুলো তোমরা স্লাইড পেয়ে যাবা, পড়ে যাবা, পড়ে নিবে। তো আমরা যদি একটু দেখি মাসি পিসি গল্পের মূল বিষয়বস্তু কি, মাসি পিসি গল্পের মূল বিষয়বস্তু কি আমরা যদি দেখি, স্বামী নির্মম নির্যাতনের শিকার পিতৃ মাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে। এক তরুণ কি জীবনে, মাসি পিসি গল্প। আল্লাদি নামক ওই তরুণী মাসি পিসি দুজনে বিধবা ও নিঃস্ব। তাহলে এক আল্লাদি ছিল, তাদের ছিল কি মাসি পিসি, মাসি পিসি দুজনেই হচ্ছে বিধবা। ভাইয়া ক্লাস কি লম্বা হবে? না, আমাকে আর 15 মিনিট সময় দিলে আমি ক্লোজ করব, কিন্তু আমার সাথে থাকতে হবে। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি, হ্যাঁ, বিরূপ বিশ্ব থেকে আল্লাদিকে রক্ষা করার যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেন, সেটি গল্পকে তাৎপর্যপূর্ণ করে তোলে। অর্থাৎ দুজন নারী, এদিকে আল্লাদি ছিল দেখতে সুন্দর সুন্দর, আমরা দেখি আল্লাদি যখন নৌকার মধ্যে ছিল তখন পরনে লাল সাদা পাড়ের সস্তা সাদা শাড়ি ছিল, গোলগাল তার মুখ ছিল, দেখতে শুনতে নাদুস নুদুস সুন্দর ছিল আমার মতো।
এই জন্য গ্রামের লম্পট যত যা আছে সবাই আল্লাদিকে কিনতে চায়, কারণ আল্লাদি তো বাপ নাই, ভাই নাই। এখানে তোমাদেরকে বলে রাখি, আল্লাদির পরিবারের মানুষজন কলেরা রোগে মারা গেছে। ভার্সিটিতে প্রশ্ন আসছে কোন রোগে মারা গেছে? কলেরা। আল্লাদির বাপের সম্পত্তি দখল করছে গোকুল। কে দখল করছে? গোকুল। গোকুল হচ্ছে মাসি পিসি গল্পের খলনায়ক। কি নায়ক? খলনায়ক। গোকুল তাকে কিনতে চায়, এটা তাকে কিনতে চায়, মাসি পিসিকে অফার করে টাকা দিব, আল্লাদিকে একটু দাও। কেন দিবে বুঝতেই তো পারতেছ, মানবিক কাজের জন্য। তো এইভাবে মাসি পিসি যে এই যে গ্রামের বজ্জাতদের থেকে আল্লাদিকে যে তারা যে রক্ষা করছে, এটাই হচ্ছে আসলে গল্পের মূল বিষয়। অত্যাচারী স্বামী এবং লালসাবিত্ত উন্মত্ত যোদ্ধা, দারোগা, গুন্ডা, বদমাশের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদে রক্ষা করার ক্ষেত্রে অসহায় দুই বিধবা দায়িত্বশীল মানবিক জীবন যুদ্ধ খুবই প্রশংসনীয়। দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, তারপর হচ্ছে জীবিকার নির্বাহের কঠিন সংগ্রাম। আমরা দেখি যে মাসি পিসি কি করে, মাসি পিসি নৌকা বেয়ে তারা হচ্ছে গ্রাম থেকে গিয়ে সবজি বিক্রি করে শহরে, নানা ধরনের মানুষের বাড়িতে ডাল কাজ কাম করে দিয়ে তারা অর্থ উপার্জন করে। নারী হই নৌকা চালনা, সবজি ব্যবসা পরিচালনা প্রভৃতি গল্পের বিচিত্রময় দিক। বুঝছো? তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এখন এক নজরে সকল চরিত্র খুব সুন্দর করে তোমাদেরকে একটু বুঝায়। প্রথম হচ্ছে মাসি আর হচ্ছে পিসি। মাসি এবং পিসি আমরা দেখি তারা দুজনেই আল্লাদির জন্য, আল্লাদির বাবা মা ভাই বোন যখন ভাই যখন মারা গেছে, তখন কলেরা রোগে যখন মারা গেছে, তখন এই মাসি আর পিসি তারা দুজনে আল্লাদির ভরণ পোষণের দায়িত্ব নেয়। যদিও তাদের দুজনের ভিতর একটা খোঁচাখুচি ছিল। মাসি মানি তো বুঝতেই পারতেছো মায়ের বোন, পিসি মানি বাপের বোন। তো দেখবা ফুফুরা কিন্তু আসতে যাইতে খালাদেরকে একটু পিঞ্চ পেরে কথা কয়। আবার খালারা মাঝে মধ্যে মা তোমার বা খালা এরা দেখবা যে তোমার পিঞ্চ পেরে কথা কয় যে হইছস বাপের গোষ্ঠীর মতো, কয় না? এই কথা কিন্তু মাদের জাতীয় ডায়লগ। এমন কোন বাংলা জমিনে এমন কোন মা নাই এই ডায়লগ দেয় না। তো এখন মাসি আর পিসিতে একত্রে থাকার কথা না, কিন্তু যখন আল্লাদির দায়িত্ব তাদের ঘাড়ে পড়লো তখন তারা দুজন এক মন এক প্রাণ হয়ে গেল। কথা বুঝতে পারছো? এবং মাসি আর পিসি তাদেরও কিন্তু সংসারে অশান্তি ছিল। একজন বলছে যে তার বাচ্চা যখন আসছে তখন স্বামী সব ভুলে গেছে, এই জন্য আল্লাদিকে তারা সান্ত্বনা দিচ্ছে যে তোর বাচ্চা হবে, বাচ্চা হওয়ার পর দেখবি জামাই তোকে অনেক আদরে রাখবে। ঘটনা আমরা দেখি। এবং শেষে যখন কানাই চৌকিদার গোকুলের কাছে যাওয়ার জন্য মাসি পিসিকে বলে যে দারোগা বাবু ডাকছে, এই কথা বলে তাদেরকে কাছারি বাড়িতে নিয়ে যেতে চায় কানাই চৌকিদার, কিন্তু মাসি পিসি তখন ঘর থেকে দা বটি নিয়ে বের হয়েছে, তখন কানাই দেখে হয়েছে চলে গেছে। বুঝছো? এরপর হচ্ছে যোগু। এই যোগু হচ্ছে একটা সে নিয়মিত বোতলে আসক্ত, বোতল খায়। বুঝছো? তো সে আল্লাদিকে নানা নির্যাতন করতো। কি কি নির্যাতন করতো সেগুলো আমরা পাবো। এবং আল্লাদির বাপের যে সামান্য সম্পত্তি আছে সেই সম্পত্তি সে দখল করতে চায়। এই জন্য আমরা দেখি যে সে প্রথমে এই যে কৈলেশ যে আছে, এই কৈলেশকে দিয়ে সে প্রথমে পাঠায়। কৈলেশ প্রথমে তাকে বলে যে যোগ্য কি করবে, বউ নেওয়ার জন্য মামলা করবে যদি তোমরা আল্লাদিকে ভালোই না পাঠিয়ে দাও। ঠিক আছে? তখন মাসি পিসি বলেছে ছাগলটা বিক্রি করে জামাইকে খাওয়াইছি, ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হইলেও তো এটা জামাই। কথা বুঝতে পারতেছ? আগের কালে কিন্তু এগুলো ছিল। আগের কালে মেয়েদেরকে ইচ্ছা মতো পিটাইতো। আগের কালে নারী নির্যাতন হইতো, ব্যাপক নারী নির্যাতন। বেড়া মানুষ এত পরিমাণ নারী নির্যাতন করছে, এখন পুরো সিস্টেমই পাল্টে গেছে নারীদের অভিশাপে। এখন চলে খালি পুরুষ নির্যাতন। বুঝছো? এরপর আমরা দেখি আল্লাদি সম্পর্কে তো আমরা জানলামই। আল্লাদি নিজেকে ছেঁচড়া মনে হয়, নোংরা মনে হয়, কেননা সবাই তার দিকে যেভাবে তাকায় এটা সে নিতে পারতেছে না। এরপর হচ্ছে বুড়ো রহমান। এই বুড়ো রহমানের একটা মেয়ে ছিল। এই মেয়ে হচ্ছে আল্লাদিকে বুড়ো রহমানের মেয়েটাও শ্বশুর বাড়িতে মারা গেছে। আল্লাদিকে দেখে সে তার মেয়ের কথা মনে পড়ে। তারপর যে সাধু বৈদ্য ওসমান, এরা হচ্ছে গুন্ডা ছিল। আর গোকুল, লাভার বয় গোকুল, যতজন আছে এই যতজন আল্লাদির দিকে চোখ দিছে সবাই মাসি পিসি সবাইকে তাড়াই দিছে, কিন্তু গোকুল কোনোভাবেই আল্লাদিকে ছাড়ে না। এবং সে শেষে একটা ফোন দিয়ে আসছে যে মাসি পিসিকে নিয়ে যাবে কানাই কাছারি বাড়িতে, আর এখান দিয়ে সে তার লোকজন এসে আল্লাদিকে তুলে নিয়ে যাবে। তারপর তো বুঝতেই পারতেছো, বুঝছো? তো কিন্তু সেই প্ল্যান আসলে সাকসেস হয় না। এরপর হচ্ছে কানাই চৌকিদার সামসা। বুঝছো?
আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের কাহিনী সংক্ষিপ্ত অলরেডি আমরা বলছি, আমরা একটু দেখি মাসি পিসি গল্পে যোগু আল্লাদিকে কি ধরনের শাস্তি দিত। না খাইয়ে রাখতো, লাঠি জাটা মারতো, কলকে পোড়ার ছ্যাক দিত, খুঁটির সাথে দড়ি বেঁধে রাখতো দিনভর রাতভর। এ ধরনের অত্যাচার যোগু কি করতো? আল্লাদির উপর করতো। মাসি পিসি গল্পে ভরণ পোষণ রোজগার করতে মাসি পিসি যে কাজগুলো করে, মাসি পিসি ধান বানে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গাঁথে, শাক পাতা ফলমূল ডাটা কুড়ায়, এবং সর্বশেষ আমরা দেখি তারা ফলমূল নিয়ে বা সবজি নিয়ে শহরের গিয়ে তারা বিক্রি করে। এই কাজগুলো তারা হচ্ছে করতো। বুঝছো? আচ্ছা, এরপর বলছে বুড়ো রহমান মেয়েটা সম্পর্কে মাসি পিসি গল্পে যা বলা হয়েছে। বুড়ো রহমানের মেয়ে, যেটা আমরা বললাম, তো বয়স এসেছিল অনেক ছোট, শ্বশুর বাড়িতে যেতে চায়নি, ছোট অবুঝ মেয়ে, চেহারা ছিল অনেক বেশি রোগা, হ্যাঁ, ধপাধপি করে কেঁদেছে শ্বশুর বাড়ি যাওয়া ঠেকাতে। অর্থাৎ সে কোনোভাবে শ্বশুর বাড়িতে যাইতে চায় না, কারণ শ্বশুর বাড়িতে গেলে মায়ের। এখন হাসার কোনো কোনো কারণ নাই ছেলেদের, কারণ এখন তুমি বিয়ে করে তুমি নিশ্চিত তুমি মায়ের খাবা। এক গবেষণায় দেখা গেছে যে 100 জন পুরুষের ভিতরে এখন 90 জন পুরুষ বউয়ের হাতে মায়ের খায়। এই জন্য বিয়ে শাদী করি না, সারা জীবন মারছি, এখন মায়ের খাওয়ার, বিয়ে করে মায়ের খাওয়ার কোনো সুযোগ নেই। দরকার হলে বিয়ে করবই না। কিন্তু আরেক বেডি, যারা জীবনে দেখি নাই শুনি নাই, হেতি আইসা গায়ে হাত তুলবো, ধমক দিব, হেতি উঠতে গেলে উঠমু, বসতে গেলে বসমু, এটা সুযোগ নাই। বুঝছো? আচ্ছা, এরপর দেখি আমরা দেখি আল্লাদির প্রতি মাসি পিসির দায়িত্ব। অনেক 3টে দায়িত্বের কথা বলা হয়েছে। এক, গায়ের বজ্জাদের নজর থেকে সামলে রাখতে হবে। 2, খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে। শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে, অর্থাৎ যোগুর হাত থেকে বাঁচাতে হবে। এই 3টে কাজ। বুঝছো? আচ্ছা, এরপরে আমরা দেখি আল্লাদি মাসি পিসি গল্পের অন্যতম চরিত্র আল্লাদি। সে অনাথ, 4 মাসের অন্তঃসত্ত্বা। সে ছিল 4 মাসের গর্ভবতী, যেটা আমরা দেখতে পাই। ও স্বামীর সংসার থেকে বিতাড়িত, অত্যাচারিত, স্বামীর হাত থেকে খুন হওয়ার বয়সে শ্বশুর বাড়িতে যেতে চায় না। তাহলে সে কেন শ্বশুর বাড়ি যেতে চায় না? স্বামী তাকে যে কোনো মুহূর্তে খুনও করে ফেলতে পারে। বুঝছো নির্যাতন কোন লেভেলে চলতো? বুঝছো? কথা বুঝতে পারছো ভাইয়া? আপনার যে কথা, আপনাকে কোন নারী ডমিনেট করতে পারবে না, এটা তো তোমার কাছে মনে হইতেছে ভাই। কথা দিয়ে তো নারী চলে না। নারী কি কথা কইতে পারে? কথা কইতে পারে না। খালি একটা কথা বলবো, ঠিক আছে, রাতে আসিও, মানে বাসায় আসিও, মানে খাওয়া দাওয়া বন্ধ আর কি, শেষ কথা। বুঝে সারাদিন ক্লাস ক্লাস নিয়ে রাতে গিয়ে কি করবো? বাসায় গিয়ে ভালো মন্দ খাবো। খাওয়াই যদি অফ করে দেয়, তাহলে বিয়ে করে লাভ কি? তো এখনকার জীবন আর তখনকার জীবন তো, এখন তো যাওয়ার সময় হোটেল থেকে খাইয়ে বাসায় গিয়ে ঘুমাই। তো বিয়ে করেও যদি যাই, হোটেল থেকে গিয়ে আবার খাওয়ান লাগে, ঘরে যদি ঢুকতে না দেয়, তার লাভ কি? বুঝছো? এই জন্য বলা হয় যে বিয়ের সময় ছেলেরা হাসে, মেয়েরা কান্না করে। মেয়েদের জীবনে শেষ কান্না হচ্ছে বিয়ের কান্না, কারণ এরপর তার জীবনে খালি সুখ। আরেক বেড়ার উপর দিয়ে সারা জীবন চালাই দিব, আর বেড়ারে খালি ডমিনেট করবে। আর ওই যে বেড়া যে হাসে বিয়ের সময়, ওই বেড়ার জীবনে এটাই শেষ হাসি, কারণ এরপর তার জীবনে আর কোনো হাসি নেই। তো এরপর দেখো, মাসি পিসির সঙ্গে বাপের বাড়িতে থেকে তাদের আশ্রয়ে সে অত্যাচারী স্বামীর লালসা উন্মত্ত যোদ্ধা, দারোগা ও বদলোকের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে। তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে মূল গল্পের ঘটনা। গোলগাল মুখের গড়নে আল্লাদির গায়ে ছিল সাদা রঙের নকশা করা পারওয়ালা শাড়ি। আল্লাদি নিজেকে ছেঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে। হ্যাঁ, তার 4 জনের পরিবার ছিল, সে, তার বাবা, ভাই বোন, হ্যাঁ, মা, ভাই। কিন্তু আল্লাদি ছাড়া সকলে মহামারী কলেরা রোগে কি হয়েছে? মারা গেছে। আচ্ছা, এরপর দেখো মাসি পিসি গল্পের প্রধান চরিত্র মাসি পিসি বিধবা ও নিঃস্ব হলেও ছিলেন সাহসী, সংগ্রামী, মানবিক, দায়িত্বশীল, বুদ্ধিমতী। অস্তিত্ব রক্ষায় তারা গা থেকে কিনে নিয়ে নৌকা চালনা করে শহরের বাজারে তরি তরকারি, ফলমূল বিক্রি করে ব্যবসা করত। বুঝছো? মাসি পিসি একে অপরকে বেআইন বলে ডাকতো। মাসির উপর একটা অবজ্ঞার ভাব ছিল পিসির, কারণ মাসি তো মায়ের বোন। মায়ের বোন যখন, তোমার খালা যদি তোমার বাড়িতে আসে, তাহলে তোমার ফুফুর হ্যাডম বেশি থাকবে না, একটু পাওয়ার বেশি থাকবে না? এটাই। বুঝছেন? বুঝছো? ওকে, আচ্ছা। এরপর দেখো, তিনি বাপের বাড়ি নিয়ে অহংকার করতেন। তার মতে মাসি এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে। পিসির এই অহংকার এবং অহংকার ও খোঁচা মাসির অসহ্য লাগতো। অর্থাৎ মাসিকে এরকম খোঁচা দিলে মাসির অসহ্য লাগে। এরপরও তারা একসাথে সাহসী সংগ্রাম করে যায় বেঁচে থাকার জন্য। সমাজের অত্যাচারী ও লুলুপ শ্রেণী মানে লালসোন্মত্ত লুলুপ শ্রেণীর লোকদের ক্ষেত্রে আল্লাদিকে রক্ষা করার জন্য তারা এক মনে
যোগ সম্পর্কে তো বলছে অত্যাচারী এবং লোভী চরিত্র। পিসির মতে হ্যাঁ 12 মাস সুরিখানায় পড়ে থাকে। সুরিখানা মানে বুঝো যেখানে বোতল খায়, যেখানে কি খায় বোতল খায়, ডক ডক করে যেখানে বোতল খায় ওই জায়গাটাকে বলে সুরিখানা, বুঝছো? মুফতে পাওয়া যায় এমন, মুফতে মানে এমনিতেই, মাগনা যেটাকে আমরা বলি, এমনিতে কষ্ট ছাড়া বিনা পরিশ্রমে মুফতে যা পাওয়া যায় তার প্রতি তার প্রচন্ড লোভ। অর্থাৎ আল্লাহর ব্যাপারে যে সামান্য সম্পদ আছে এটার প্রতি তার লোভ। যোগ আল্লাহর উপর নির্যাতন করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে পরবর্তীকালে আবার আল্লাহকে ফিরিয়ে আনার জন্য নানা রকম ছলচাতুরির আশ্রয় নেয়, এই জন্য কৈলেশকে সে নিয়োগ দেয়। এগুলো আমরা পড়ছি, এগুলো আমাদের জানা কথা, সবই আমি তোমাদেরকে বলে ফেলছি। এবার দেখো বেমাক্কা, বেমাক্কা শব্দের অর্থ অসংযত, অর্থাৎ বেমাক্কা ডাক দে মানে অসংযত, হঠাৎ করে আর কি, এরকম বুঝে, বুঝছো? আচ্ছা, এরপর সে কি রাগ, সে কি তেজ, সে কি ঘো কোন রচনার অংশ? মাসি বিশি, বুঝছো? এরপর বলছে মুফতে শব্দের অর্থ কি? দামি, দুর্ভিক্ষ, মাগনা, মহামারী। আয় মাগনা, দেখছো? এই যে একটু আগে বললাম, কি হবে বলো? মুফতে, বুঝছো? মাসি পিসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসেছে কে বলতো? কোন শব্দটার উল্লেখ আছে? শকুন। পাতা শূন্য গাছে উড়ে এসেছে কে? শকুন। বুড়ো রহমান কোন গল্পের চরিত্র? পড়ছি না আমরা, মাসি পিসি। মাসি পিসির নামক তরুণীর কার নির্যাতনের শিকার? দারোগা, জোদ্দার, গুন্ডা, বদমাস, স্বামী। কার নির্যাতনের শিকার বলো? আল্লাদি নামক তরুণী, সে কার নির্যাতনের শিকার? সে স্বামীর নির্যাতনের শিকার। পেট শুকিয়ে শুকিয়ে লাথি চাটা খেতে, বাক্যটি কোন অংশ? এটা তো বুঝতে পারতেছ, নারী নির্যাতন রিলেটেড, তার মানে কি মাসি পিসি। এটা হচ্ছে যখন কৈলেশ যখন নিতে যায় তখন বলা হয়েছে যে কেন আমরা পাঠাবো। আচ্ছা, অবস্থা এক, বয়স এক, এটা মাসি পিসির কথা বলছে। এক ঘরে বাস, পরস্পরের কাছে সুখ দুঃখের কথা কাকেই বা বলবে, কেই বা শুনবে। উক্তিটি কোন প্রবন্ধের? মাসি পিসি। যদিও মাসি পিসি প্রবন্ধ না, গল্প। মরণ ঠেকাইতে ফুরিয়ে আসছে তাদের জীবন শক্তি। কাদের জীবন শক্তি? বিলাসী ও মৃত্যুঞ্জয়, বুড়ি ও তার বাবা। তাহলে উত্তর কি হবে? মাসি পিসির। অর্থাৎ ওই যে দুর্ভিক্ষের ঘটনার প্রসঙ্গে এটা আসছে। এবার বলো আজকের ক্লাস তোমাদের কেমন লাগছে বলো তো?